ইউনূস সাহেবের একটা টার্নিং পয়েন্ট। ইউনূস সাহেব জি যে তার অতীতকে পুরো অস্বীকার করেছেন, মানে যেটা অতীতে বলেছেন সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ক্লিন্টন ফাউন্ডেশনে ওনার প্রথম এরকম একটা সভায়, যেখানে উনি বাংলাদেশের অভ্যুত্থান, বাংলাদেশের বিপ্লব, বাংলাদেশের বিপ্লবের মাধ্যমে ওনার ফিরে আসা, ওনার যেগুলো বলেছেন, এটা একদম উল্টো চিত্র উনি উপস্থাপন করেছেন ক্লাউস শাওবের সাথে ওনার ওয়ান অন ওয়ান প্রোগ্রামে বা ইন্টারভিউ। এইটা ছিল এই একটা টার্নিং পয়েন্ট। এবং টার্নিং পয়েন্ট শুধু না, ইউনূস সাহেবের একটা টার্নিং পয়েন্ট। ইউনূস সাহেব জি যে তার অতীতকে পুরো অস্বীকার করেছেন, মানে তার যে ক্ষমতা গ্রহণের যে ওনার যে দায়িত্বে আসার যে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে উনি একেবারে এখন ভিন্নভাবে উপস্থাপন করেছেন। যেটা অতীতে বলেছেন সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। উনি এই দাভোসের যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফাউন্ডার, উনি 71 এটা ফাউন্ড করেন। ওনার নাম হলো কি বলে, ওনার নাম হলো ক্লাউস শ। উনি একজন জার্মান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং উনি একজন ইকোনমিস্ট, একজন প্রফেসর। তো উনি 1971 কিন্তু এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা তারপর থেকে এখনো চলে আসতেছে। তো উনি 25 বছর ধরে ইউনূস সাহেবের সাথে সম্পর্কিত বলে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে উনি ওয়ান অন ওয়ান একটা প্রোগ্রাম করেছেন, মানে ইউনূস সাহেবের ইন্টারভিউর মতো। চারিদিকে কিছু শ্রোতা ছিলেন এবং এক ধরনের ইন্টারভিউর মতো। এবং ইউনূস সাহেব ইন্টারভিউ না, ইউনূস সাহেব তার নিজের কথা বলেছেন এবং সব সাহেব তার সাথে ইউনূস সাহেবের সম্পর্ক এইগুলো বলেছেন। আর হলো ইউনূস সাহেব তার কাজের পরিধি, তার কি বাংলাদেশে কিভাবে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ কি একদম টোটালি একটা ভিন্ন ন্যারেটিভ উনি উপস্থাপন করেছেন। যেটা উনি করেছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনে ওনার প্রথম এরকম একটা সভায়, যেখানে উনি বাংলাদেশের অভ্যুত্থান, বাংলাদেশের বিপ্লব, বাংলাদেশের বিপ্লবের মাধ্যমে ওনার ফিরে আসা, ওনার যেগুলো বলেছেন, এটা একদম উল্টো চিত্র উনি উপস্থাপন করেছেন ক্লাউস শাওবের সাথে ওনার ওয়ান অন ওয়ান প্রোগ্রামে বা ইন্টারভিউতে। আমি কিছু জিনিস ইংরেজিতে বলবো এই জন্য যে এটা আসলে রেকর্ডেড থাকা উচিত। আমি বাংলায় অনুবাদ করে ইয়ে করতে চাই না। উনি ওনার ক্লিন্টন ফাউন্ডেশনে বলেছিলেন যে ক্লিন্টন ফাউন্ডেশন যে কথাগুলো বলেছেন তার একদম টোটাল উল্টো কথা বলেছেন। ক্লিন্টন ফাউন্ডেশন যেটা বলেছেন সেটা উল্টো কথা কেমনে বলেছেন সেটা আপনাকে বলি। এখানে অনেক বর্ণনা দিয়েছেন হাউ দে স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন গেইনড ফুট ইন বাংলাদেশ ইন জুলাই। বেসিক্যালি উনি বলেছেন বেসিক্যালি এটা একটাই সিম্পল ইস্যু ছিল, সাধারণ ইস্যু ছিল। এটা চাকরি পাওয়ার জন্য, চাকরির সুবিধা পাওয়ার জন্য এটা একটা আন্দোলন ছিল। এবং উনি বলতেছেন, উনি কিন্তু এগুলা আগে কিন্তু চাকরি পাওয়াটা এগুলা কিছু বলেন নাই। উনি বলছেন যে এটা ছিল একটা সাধারণ সিম্পল ইস্যু, খুবই সাধারণ একটা ইস্যু ছিল। এটা চাকরি পাওয়ার জন্য আন্দোলন ছিল ছাত্রদের, এবং ইকুয়াল অপরচুনিটি পাওয়ার জন্য আন্দোলন ছিল। বাট এটা সামহাউ এক্সকেলেটেড, এটা বেড়ে গেছে এবং একটা কনফ্রন্টেশনাল সিচুয়েশন তৈরি হয়। ওনার বক্তব্য, আমি ইংরেজি কোট করলে অনেক লম্বা হয়ে যাবে, ইংরেজি কোটটা করবো where he actually seriously differed with his earlier, মানে ওনার আগের বক্তব্যের সাথে এটা ইয়ে করছে, ডিফার করছে। মানে ক্লিন্টন ফাউন্ডেশনের বক্তব্যের সাথে এটা ডিফার করছে, টোটালি ডিফারেন্ট আই টেল ইউ। এইটা হলো আমার মনে হয় ওনার দাভোসের সবচেয়ে বড়, দাভোস থেকে বাংলাদেশের পাওয়া, যে ওনার মানে দাভোসে উনি ওনার স্বীকারোক্তি দিয়েছেন, যেটা উনি এর আগে বলেছেন সেটার সাথে টোটালি, আগে স্বীকারোক্তি আর এখনকার স্বীকারোক্তির সাথে পার্থক্য আছে এবং সিরিয়াস পার্থক্য আমি বলবো। এক কথায় উনি ওনার বিরুদ্ধেই কথা বলেছেন। আচ্ছা, এক পর্যায়ে এটা স্কেলেটেড হয়, কনফ্রন্টেশনাল রাজনীতিতে চলে যায় এবং সরকার শুটিং শুরু করে দেয়। স্টুডেন্টরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়। তারপরে স্টুডেন্টরা এটা রেসিস্ট করে, একের পর স্টুডেন্ট আন্দোলন এবং এটা এক পর্যায়ে একটা ব্যাটল ফিল্ডে রূপ নেয়, যুদ্ধক্ষেত্রের রূপ নেয়। এবং পরিস্থিতি এমন যাচ্ছিল, বাপ মাও জানতেছিল যে
ছেলেরা ব্যাটল ফিল্ডে যাচ্ছে এবং ছেলেরা ব্যাটল ফিল্ডে যায় মানে আন্দোলন করছে এবং স্টুডেন্টরা ডিক্লেয়ার করে, এক পর্যায়ে স্টুডেন্টরা ডিক্লেয়ার করে যে এই সরকারকে আমরা আর চাই না। যেটা ওই যে উনি বলেছেন যেটা সিম্পল একটা আন্দোলন, সেখান থেকে একটা সরকার পতনের আন্দোলনের দিকে চলে যায় এবং এটা টাইডাল ওয়েভ, একটা জলোচ্ছ্বাসের মতো এটা আসছে এবং জলোচ্ছ্বাসের মধ্যে চারিদিক থেকে ছাত্র এবং জনগণ রাস্তায় নামতে আন্দোলন শুরু হয় এবং এক পর্যায়ে একটি ছেলে গুলি খায় এবং গুলি খাওয়ার পরে পুরো আন্দোলন একেবারে চেহারা পাল্টে যায়, সাধারণ জনগণ নেমে আসে। যেহেতু ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের মা বাবারাও রাস্তায় নেমে আসে তাদের সন্তানদের রক্ষায়, তাদের সন্তানদের জন্য, সন্তানদের আন্দোলনের প্রতি সমর্থন নেমে আসে এবং সারা দেশব্যাপী মানুষ এটা নেমে আসে এবং এক পর্যায়ে দেশবাসী রাজধানীর দিকে অগ্রসর। ঠিক আছে, এই সময় একজন ছাত্র গুলি খায় এবং সে মারা যাওয়ার সংসার সারা দেশ উত্তাল হয় এবং বাবা মা সহ সাধারণ জনগণ সহ, উনি কিন্তু শ্রমিক জনতা এগুলা অন্য শ্রমিকদের কথা বলে নাই, দলের কথা বলে নাই, কিচ্ছু বলে নাই, বলছে বাবা মা এবং জনগণ এইভাবে নেমে এসে ওরা সবাই মিলে ঢাকামুখী হয় এবং ঢাকা থেকে এক পর্যায়ে তারা প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যায়। প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাওয়ার সময় যখন পরিস্থিতি দেখা যায় যে তারা প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছাকাছি পৌঁছে যায়, তখন স্পেসিফিক বলেন কারা কি করে প্রধানমন্ত্রীকে উঠিয়ে নিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। তার সেফটি ছিল না, এই জন্য উনি বলেছেন তার সেফটির আর ইয়ে ছিল না, যে কারণে তাকে উঠিয়ে নিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় এবং তার সরকার ওই সরকার ফেল করার পরে তখন উনি ছিলেন প্যারিসে এবং প্যারিসে উনি ওয়ার্ল্ড কাপের মানে বিভিন্ন অলিম্পিকে বিভিন্ন কাজে ছিলেন। এই সময় তার কাছে উনি দেশের খবর রাখছিলেন, দেশে এই হচ্ছে সে হচ্ছে উনি রাখছিলেন, কিন্তু ওনার কথাবার্তা কিন্তু আমি এইভাবে বলে এই হচ্ছে সে হচ্ছে এইভাবেই বলেছেন। তো উনি এক পর্যায়ে তার কাছে একটা ফোন আসে, তো উনি ফোনে আসার পরে যখন সরকার পতন হয়, তো পরে একটা ফোন আসে ওনার কাছে, উনি টাইম লাইন বলেন নাই, ফোন আসার পরে উনি স্বাভাবিকভাবেই উনি না করে দেন এবং তখন উনি বলছেন না, উনি এই সরকার দায়িত্ব নিতে পারবেন না। তার পরের দিন 24 ঘন্টার মধ্যে আবার ছাত্ররা তাকে ফোন করে, কারণ ছাত্ররা ফোন করে। এরপর আমি বলবো যে এর মাঝখানে উনি কি কথাগুলি বলেছেন। ছাত্ররা তাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ ফোন করে, তখন উনি রাজি হয়ে যান। ওনার সেন্টেন্সটা ছিল এরকম: দ্য প্রাইম মিনিস্টার ফ্লেড, দ্য ক্যাবিনেট ফেল, the protester didn't know what to do, কি করতে হবে প্রটেস্টাররা জানে না, হাউ টু ফর্ম এ গভর্নমেন্ট এটাও প্রটেস্টাররা জানে না। উনি প্রটেস্টার বলতেছেন, উনি কিন্তু ছাত্রদের কথা কিছু বলেন না। Then one day they called me and I said no. I took time to think. তারপর বলছেন 24 ঘন্টা পরে they called me again and I agreed. That's how I got involved. খুব সংক্ষিপ্ত ওনার এই টোটাল মুভমেন্টের মধ্যে উনি বলছেন ওনার এইটুকু একটা ফোন আসছে ওনার কাছে, উনি না করেছেন এবং উনি সময় নিয়েছেন। 24 ঘন্টা পরে একটা ফোন আসছে, উনি রাজি হন এবং that's how he got involved. সবাস ক্লাউস স্বভাবকে তিনি এই কথাটা বলেছেন, আগে কিন্তু অন্য কথা বলেছে। এখন আছেন ছাত্রদের আন্দোলনে যে ছাত্রদের ম্যাটিকুলাস প্ল্যান নিয়ে উনি কি বলেছেন। ওনার আগের বক্তব্যটা শুনি এবার, যদি আমি আপনাকে আগের বক্তব্যটা শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। আগের বক্তব্যটা ছিল ক্লিন্টন ফাউন্ডেশনের সেপ্টেম্বরে, সেপ্টেম্বর সামথিং, সেপ্টেম্বর 23 I don't remember the date, but সেপ্টেম্বরে ছিল এটা ক্লিন্টন ফাউন্ডেশনে, যে ইয়াতে আমেরিকাতে জাতিসংঘের সাইড লাইনে উনি 27 হবে, 27 হবে, কারণ 24 এ উনি গেছেন। উনি তখন কি বলেছিলেন সেটা শুনেন এবং এখন কি বললেন উনি শুনুন। Bangladesh revolution was meticulously planned. It's not just suddenly came. এটা মেটিকুলাস একটা প্ল্যান, খুব গভীর একটা প্ল্যান, আর মেটিকুলাস প্ল্যান, এবং এটা হঠাৎ করে আসে। It is not like that. এটা সেরকম না। Very well designed,
অত্যন্ত সুপরিকল্পিত। ইভেন দ্য লিডারশিপ প্যাটার্ন, এর নেতৃত্বের কাঠামোটাও ছিল খুবই ওয়েল ডিজাইনড, হ্যাঁ, খুবই তৈরি করেছে, সংগঠিত, সুপরিকল্পিত। ওকে, পিপল ডোন্ট নো হু আর দ্য লিডার, জনগণ জানতো না যে কারা নেতা। সো ইউ ক্যান ক্যাচ ওয়ান অ্যান্ড সে ওকে ইটস ওভার, যাতে তুমি একজনটা ধরবা আর বলবা যে এটা শেষ হয়ে গেছে। এবং তারপরে আপনি সংক্ষিপ্ত এই কথাটার পরে উনি বলেছেন, দে আর দি ওয়ান ক্রিয়েটিং দ্য নিউ ভিশন অফ বাংলাদেশ। when you see them speak you will be shocking. They shook the world, they shook the whole country, তার পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল, by their speeches, by their dedications, by their commitments. একটা ম্যাটিকুলাস প্ল্যানের মধ্যে এই কারবার করে সরকার হটিয়েছে, এটা উনি ক্লিনটন ফাউন্ডেশনে বলেছেন। আর সবকে কি বলেছেন এরা শোনেন, তার বন্ধু স্বভাবের কাছে উনি এই যেটা ক্লিনটন ফাউন্ডেশন সেটার থেকে একটা ট্রলে ভিন্ন একটা কথা বলেছেন। এবং কোনটা সত্য ধরবেন আমি জানি না, হয়তো দুইটাই অসত্য, হয়তো দুইটাই সত্য। যদি হয় তাহলে আমি জানি না যে আসলে কিভাবে তাকে বিচার করা হবে, তাকে আমরা ভবিষ্যৎ প্রজন্ম আমরা কিভাবে, বা আমরা না, আমাদের পরবর্তী প্রজন্ম তার কথাবার্তায় যে ইয়েটা নাকি উনি বয়স হয়ে গেছেন বলে সব ভুলে যান বলে এখন নতুন কথা বলতেছেন, হইতে পারে, আমি জানি না, বাট হি শুড কারেক্ট ইট। উনি বলেছেন, ধারাবর্ণনা দেওয়ার পর্যায়ে এক পর্যায়ে বলছেন, মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য হোল থিং, মানে রেভেলেশন, is there was no planning. এর আগে কি বলছেন, ম্যাটিকুলাস প্ল্যান ছিল, এখন বলছে the most interesting part of the whole thing is there was no planning. কোনো প্ল্যান ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, একদম টোটাল উল্টো। no one was planning anything. কেউ কোনো কিছু পরিকল্পনা করতেছিল না। But spontaneously extreme level of things happen. Spontaneous, হঠাৎ করেই এটা এক্সট্রিম লেভেলের ঘটনাবলী ঘটা শুরু হয়ে গেছে, মানে আকস্মিক ঘটনা। হ্যাঁ, there was no leadership, কোনো নেতৃত্ব নেই। এর আগে উনি বলছেন কি পরিমাণ, কি দুর্দান্ত লিডারশিপ, যে কাউকে ধরলে আবার আরেকটা আছে, মানে এই নেতৃত্বে এমন সুপরিকল্পিত এবং ডিজাইন যে কাউকে ধরলেই আন্দোলন শেষ হয়ে যাবে না। আর এখন বলছেন there was no leadership. Normally whenever there is a movement, কোথাও যদি কোনো মুভমেন্ট হয়, a student movement যদি হয়, there happen to have a leader, সেখানে একজন নেতা থাকে। there is a leader, সেখানে একজন নেতা আছে, there is a sub leader. এবার একজন উপনেতার কথাও বলছেন উনি, সাব লিডার, যদি আমি এই টার্মটা জীবনে প্রথম শুনছি, আমি ডেপুটি লিডার, সাব লিডার, বাট উনি সাব লিডার বলছে, এক্স্যাক্টলি ওয়ার্ডিং আমি আপনাকে বলতেছি, ডট 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 বলে, মানে উনি আরো কথা বলছেন, বলছে ইউ হ্যাভ নো ইনস্ট্রাকশনস। এখন দেখেন ওই আন্দোলনে কোনো ইনস্ট্রাকশন ছিল না, কোনো কিছু ছিল না। হ্যাঁ, there was no instruction. আমি ভার্বাটিং ওনার কথাই বলতে, there was no instruction. তারপরেই বলতেছে ওয়ান ডে একটা ছেলে গুলি খেলো, হোল কান্ট্রি রাস্তায় নেমে এলো, জনগণ রাস্তায় নেমে এলো, প্যারেন্টরা রাস্তায় নেমে এলো, হান্ড্রেডস অফ থাউজেন্ডস পিপল টুয়ার্ডস প্রাইম মিনিস্টার অফিসের দিকে রওনা হয়ে গেল, প্রাইম মিনিস্টারকে উঠিয়ে নিয়ে গেল হলো, তার সরকারের পতন হলো। এবং তারপরে একদিন তাকে প্যারিসে উনি ওনার কর্মে রত অবস্থায় তাকে ফোন করা হইলো, এবং ফোন করার পরে উনি না বললেন, এবং 24 ঘন্টা উনি চিন্তা করবেন, 24 ঘন্টা পরে ওনারে ফোন করছে, উনি রাজি হয়ে গেছে। Can you imagine of it? উনি কিছুই জানতেন না কি হচ্ছিল, 24 তারিখে উনি প্রথম জানলেন, মানে 5 তারিখে কিছুই জানেন না, উনি কিছু জানেন না। এবং এই যে আন্দোলনটা হয়েছে, এর আগে বলছেন ম্যাটিকুলাস প্ল্যানের আন্ডার রয়েছে, এবং লিডারশিপ এরকম প্যাটার্নের ছিল, বুঝে উঠতে পারে নাই। আর এখন টোটাল উল্টাটা বলছেন। আপনি বলেন যে কোনটা ঠিক? ইউনূস সাহেবের ক্লিনটন ফাউন্ডেশনের বলা তথ্যগুলা ঠিক, ওইখানে যে শতখানিক লোক ছিল তারা যেটা শুনেছেন সেটা ঠিক,
না এখানে যে আবার যে ধরেন ওই ওই 111 যে চারিদিকে হয়তো 25-30 জন লোক ছিল, তারা যেটা শুনেছেন সেটা ঠিক। আমার এখন যথেষ্ট সন্দেহ আছে যে ইউনূস সাহেব বয়সের কারণে কি উনি এটা করতেছেন, নাকি উনি এক একটা স্বপ্ন দেখেন এক একভাবে ওনার, নাকি এটাই ওনার স্টাইল, বা আরেকটা হতে পারে উনি মনে করেছেন যে সেই কথা বলে ছাত্র নেতাদের উনি অনেক বিরাট ভাইজান হয়েছিলেন, সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন। এখন সেই সমস্যা থেকে উত্তরণ ছাত্র ঘটাবেন। নেতাদের রক্ষা করার জন্য উনি আবার আগে, কিন্তু যে কোনো একটা মিথ্যাচার, আমাদের একজন প্রধান উপদেষ্টা আছেন যিনি মিথ্যা কথা বলেন, অসত্য কথা বলেন। এই কথা বলা ছাড়া আপনার কাছে আর কিছু আছে? ডু ইউ হ্যাভ এনিথিং? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনাকে ইয়ে করতে, আপনি বলেন ক্লিন্টন ফাউন্ডেশনে যেটা বলেছে, এখন যেটা বলেছে, কোনটা সত্য? দিন আর রাত। সো আই ওয়াজ শকড। আমি যখন আমি ওনার সবগুলি বক্তব্যই শুনি, বেসিক্যালি তো সব হলো কি বলে আগের সরকারের বিরুদ্ধে ওনার কথা, কিন্তু এইটা আমাকে খুব কি বলে, আমি এটা নতুন, এটা একেবারেই নতুন বক্তব্য। নতুন না, আমাকে আহত করেছে। না আহত করেছে বলছি, আমি বলছি মানে ভিন্ন একটা বক্তব্য। আহত করেছে যে আমার প্রধান উপদেষ্টা অসত্য কথা বলে, এবং এটা শুধু, এটা যে আমার মতো একজন সাধারণ মানুষ যদি বুঝতে পারে, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি তাকে কিভাবে দেখবে? ইন্টারন্যাশনাল কমিউনিটি তাকে একজন অসত্যবাদী, আমি বলবো না মিথ্যাবাদী, অসত্যবাদী হিসাবে চিহ্ন। কোনটা সত্য এখন তো ওনার ক্লিয়ার করা উচিত, আসলে উনি কোনটা বলেন, কোনটা আসলে। এবং আমার মনে হয় যে মাস্টার মাইন্ড, যারা মাস্টার মাইন্ডের সামনে আসা উচিত, আসলে কি ঘটনা ঘটছে এটা বলা উচিত। আদারওয়াইজ ইউনূস সাহেব দুইটা বক্তব্য দিচ্ছেন, আমি দুইটার মধ্যে কোনটা অসত্য কোনটা সত্য, আসলে ন্যারেটিভ কোনটা, ওনারা খালি ন্যারেটিভ শব্দ একটা ইউজ করে যে অতীতের ন্যারেটিভ, অমুক ন্যারেটিভ, ওনাদের ন্যারেটিভ কোনটা এটাই তো এখন ঠিক নেই। ওনারা অতীত নিয়ে কথা বলে তো ওনাদের কেউ বিশ্বাস করবে না। অ্যাটলিস্ট আমার মতো লোক আর এখন তাদের কোনো কথা কি বিশ্বাস করার মতো নাই যে তারা আজকে এটা বলতেছে কালকে এটা বলতেছে। তো আপনাকে আমি এই আমাদের প্রধান উপদেষ্টার এই দুঃখজনক এইটা তাহলে বাংলাদেশের দাবুসে বাংলাদেশের একটা বড় অর্জন প্রধান উপদেষ্টার এই বক্তব্য। হ্যাঁ, অসত্য কথা বলা, হয় অসত্য কথা বলেছেন, না হলে ক্লিন্টন ফাউন্ডেশন অসত্য কথা বলেছে।